স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদি। চলতি অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা প্রকাশ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি। তবে অর্থ বছর শেষে রপ্তানি আয় 31 বিলিয়ন ডলারের কাছাকাছি থাকতে পারে বলছে সংস্থাটি। ইউরোর দরপতন এবং 3 মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি হয়নি বলে বলছেন ব্যবসায়ীরা। আজ আমরা আলোচনা করব রপ্তানি আয়। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গেল অর্থ বছরে প্রথমবারের মতো 30 বিলিয়ন ডলার ছাড়াই দেশের রপ্তানি আয়। রপ্তানির ধারাবাহিক প্রবৃদ্ধি বিবেচনায় চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয় 33 বিলিয়ন ডলার। তবে অর্থ বছরের প্রথম 10 মাসে আসে 25 বিলিয়ন ডলার। বাকি 2 মাসে লক্ষ্যমাত্রা অর্জনে আরও 8 বিলিয়ন ডলারের পুনঃরপ্তানি প্রয়োজন। ব্যবসায়ীরা বলছেন এই স্বল্প সময়ে তা সম্ভব নয়। লক্ষ্যমাত্রা অর্জনের থেকেও বেশি আমরা আমাদের যে ইমেজ, যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা হলো আমাদের এখন বড় কাজ। চ্যালেঞ্জের মুখে পড়েছি প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সির দিক দিয়ে। অ্যাকর্ড, অ্যালায়েন্স, ন্যূনতম মজুরি, দেশের রাজনৈতিক অবস্থা সবকিছু মিলে কিন্তু এই সেক্টরটা কিন্তু এরকম ভালো অবস্থায় নেই। রপ্তানি উন্নয়ন ব্যুরো আশঙ্কা করছে অর্থ বছর শেষে লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি আয় অর্জন নাও হতে পারে। অর্থ বছর শেষে রপ্তানি আয় দাঁড়াতে পারে 31 বিলিয়ন ডলার। যে বাকি 2 মাস এখনো রয়ে গেছে আমাদের হাতে, সেই 2 মাসে হয়তো আমরা 6 বিলিয়ন ইউএস ডলার হয়তো আমরা আরও এক্সপোর্ট করতে পারবো এবং তাতে আমাদের দাঁড়াবে 31 বিলিয়নের মতো। চলতি অর্থ বছরের রপ্তানি আয়ের উপর 5% প্রবৃদ্ধি ধরে আগামী অর্থ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে ইপিবি। এখনকার যে এক্সপোর্ট গ্রোথ তার উপর ভিত্তি করে আমাদেরকে করতে হবে এবং আমরা আশা করছি যে আগামী বছরে আমাদের এক্সপোর্ট টার্গেট হয়তো 31 থেকে কিছুটা বেশি করে আমরা করব, কারণ ওখানে হয়তো 5% আমরা গ্রোথ ধরে। এই মাসের শেষের দিকে সংশ্লিষ্ট সকলের সাথে বৈঠক শেষে ঘোষিত হবে আগামী অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শহীদুল আজিম এবং ডক্টর নাজনীন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, আপনাকে ধন্যবাদ। জনাব আজিম, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি যে গার্মেন্টস সেক্টর বাংলাদেশের রপ্তানি প্রায় 80% কন্ট্রিবিউট করে থাকে এবং এই খাতে যদি কিছুটা কম হয় রপ্তানি, তাহলে ওভারঅল বাংলাদেশের সকল রপ্তানিতে আসলে ইম্প্যাক্ট পড়ে। সেই হিসাবে আমাদের প্রতিবেদনে বলা হচ্ছে যে ইউরোর দরপতন এবং রাজনৈতিক 3 মাসে যে রাজনৈতিক অস্থিরতা ছিল, এটার মূল কারণে এটা রপ্তানিটার লক্ষ্যমাত্রা যে কম হচ্ছে। এর বাইরে কোনো কারণ আছে বলে আপনার মনে হয়? প্রথমে আপনাকে বলতে চাই যে আমাদের 31 বিলিয়ন ডলার টোটাল লক্ষ্যমাত্রা ছিল, জি, বাট আমাদের সেক্টরে ছিল 27 বিলিয়ন ডলার, 27 বিলিয়ন ডলার। 27 বিলিয়ন ডলার আমাকে অর্জন করতে হলে প্রতি মাসে আমার 10 থেকে 12% প্রবৃদ্ধি থাকতে হবে। ইনফ্যাক্ট আমাদের প্রবৃদ্ধি কিন্তু এখন লেস দেন 3%। আচ্ছা, 10 মাস চলে গেল, এখন আমাদের 20 বিলিয়ন ডলার মতো আমাদের এক্সপোর্ট হয়েছে আমার সেক্টরে। আচ্ছা, আমার 2 মাসে 7 বিলিয়ন ডলার এটা আমরা অসম্ভব পারবো না, খুব বেশি হলে হয়তো 5 বিলিয়ন ডলার হতে পারে। তাও আমার লক্ষ্যমাত্রার চেয়ে 2 বিলিয়ন ডলার কম থাকবে। হ্যাঁ, আপনি যে কথা বলেন এটা অন্যতম কারণটা হলো আমাদের রাজনৈতিক অস্থিরতা এবং আমাদের ইউরোর দরপতন, প্লাস আমাদের অ্যাকর্ড অ্যালায়েন্সের তাদের ইন্সপেকশনগুলো চলছিল, অনেকগুলো বায়ার আমাদের অবজারভেশন করছিল আমাদের দেশে কী অবস্থা। এখন আমরা যখন প্রথম প্রাথমিকভাবে পাশ করেছি, সবার একটা ধারণা ছিল বাংলাদেশের সমস্ত ফ্যাক্টরি চিত্র, রানা প্লাজার চিত্র, সেখান থেকে বেরিয়ে এসেছি। সেখানে দেখা গেল আমাদের প্রায় 3000 ফ্যাক্টরির ভিতরে মাত্র 32টা ফ্যাক্টরি ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে। আচ্ছা, তো এইখানে আমাদের বায়াররা এখন আবার আমাদের দেশমুখী হচ্ছে। বারবার আমরা এগোতে চাই, কিন্তু রাজনীতির কারণে আমাদের মেইন প্রবলেম হচ্ছে রাজনীতি স্থিতিশীলতা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। আমাদের 27 বিলিয়ন ডলার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, আমার তো বিশ্বাস আমরা 29 বিলিয়ন ডলার করতে পারতাম যদি রাজনৈতিক অস্থিরতা আমাদের না থাকতো। সেটা অন্যতম কারণ। হ্যাঁ, ইউরো দরপতন আছে, ইউরো দরপতনের জন্য আমার লক্ষ্যমাত্রা কমে নেই, বায়াররা প্রাইস কমিয়ে দিচ্ছে। আচ্ছা, বায়াররা আমার প্রাইস ভলিউম ঠিক আছে, কিন্তু ভ্যালুতে আসলে আপনারা কমে গেছে, এটা বলতে আছেন। ধন্যবাদ জনাব আজিম। আমরা ছিল ডক্টর নাজনীন আহমেদ। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে দরপতনের কথা বলছেন, ইউরোপিয়ান মার্কেট বাজারের কথা বলছেন, সামগ্রিকভাবে এটা বাংলাদেশের এক্সপোর্টের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়েছে।
এই এই যে ব্যবস্থাটা হলো, এটার জন্য কি ধরনের ব্যবস্থা আসলে আগে থেকে আমরা নিতে পারতাম কিনা, বা এটা যখন হলো দরপতনের কথা, ইউরোর দরপতন, বা এখনো আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি কিনা, বা এই জাতীয় ব্যবস্থার জন্য আসলে কি করা উচিত আমাদের? ইউরোর দর পতনের ক্ষেত্রে আসলে বাংলাদেশের কিছু করার নাই, কারণ এটা তো ওইখানে দর পতন কিভাবে হবে ওদের ইকোনমির ব্যাপার। এখন সেইটার প্রেক্ষিতে আমরা কিছু করব কিনা, এখন বিষয়টা হচ্ছে যে অর্থাৎ আমরা তো ইউরোর দর পতন নিয়ন্ত্রণ করতে যাব না, আমরা যাব যে এটার ফলে যে আমাদের ঝুঁকিটা বা লসের সম্ভাবনাটা হচ্ছে, অর্থাৎ আমি যতটুকু রপ্তানি করে যে বা টাকায় যে আয়টা আমি করছিলাম সেই টাকার আয়টা আমার কমে যাচ্ছে, সেইটার ক্ষেত্রে আমি কি করতে পারি। এখন যিনি বিজনেস করেন আলটিমেটলি কিন্তু উনি সেটা টাকায় নিয়ে আসেন, ওনার লাভ ক্ষতিটা কিন্তু উনি হিসাব করেন আলটিমেটলি টাকায়, এক্সপোর্ট উনি যেই কারেন্সিতেই করেন না কেন, সেইখানে লাভ ক্ষতি হিসাবের ক্ষেত্রে দেখা যাবে যে ওনার লাভ কমে গেছে এবং ফলে পরবর্তী বিনিয়োগ এবং এগুলো প্রভাবিত হবে। সেই ক্ষেত্রে যেটা দরকার ছিল যে এখানে লাভ ঠিক রাখার জন্য আমরা যদি ইনভেস্টমেন্ট অনেক বাড়াতে পারতাম, অর্থাৎ সেই পরিবেশটা যদি তৈরি করতে পারতাম, তাহলে এই ক্ষতিটা কিন্তু এতখানি অসহনীয় হতো না। কারণ আন্তর্জাতিক বাজারে নানান কারণেই উত্থান পতন হতে পারে, তার সাথে যখন লোকাল মার্কেটের নেতিবাচক অবস্থা যোগ হয় তখনই সেটা গায়ে লাগে। আদারওয়াইজ ওনাদের কিন্তু একটা ঝুঁকি নিয়েই ওনারা ব্যবসা করেন যে এইটুকু আমার উঠানামা হতে পারে, কিন্তু সেটার সাথে আপনি রাজনৈতিক অস্থিরতা তো আর উনি সেই মাপের মধ্যে রাখেন নাই। আপনি রাজনৈতিক অস্থিরতা যোগ করেছেন, আপনি ইনফ্রাস্ট্রাকচারে যে বিনিয়োগের কথা ছিল সেটা করেননি, আপনি বিদ্যুৎ বা অন্যান্য সংযোগের যে সুবিধাগুলো দেওয়ার কথা ছিল সেখানে আপনি অনেক যে পরিবর্তনগুলোর ওনার আশা করে ওনার বিজনেস প্ল্যান করেন সেটা করেন নাই, তখন এটা সমস্যা হয়ে দাঁড়ায়। কাজেই ইউরোর দর পতনের ক্ষেত্রে আমাদের ওইখানে নিয়ন্ত্রণের হয়তো খুব কিছু ছিল না, কিন্তু সেটার নেতিবাচক প্রভাব থেকে আমরা বাঁচার জন্য বা যে কোনো সময় বিজনেসের একটা শান্ত পরিবেশ, যেটা বিজনেস সেটা আসলে আমরা বন্ধু বিজনেস বান্ধব যে পরিবেশ, সেটা বজায় রাখলে আসলে এটা ওনাদের জন্য ওনাদের রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে এটা থাকে, এটা খুব বড় সমস্যা হয় না যদি না বিশাল কোনো পরিবর্তন সেখানে না হয়। আমরা একটা জিনিস প্রায় বলে থাকি যে আমাদের এক্সপোর্ট বাস্কেট মোটেই ডাইভার্সিফাইড নয়, অর্থাৎ একটি পণ্য, আমি যদি বলি আমাদের গার্মেন্টস একমাত্র পণ্য যেটা 80% এক্সপোর্টকে কন্ট্রিবিউট করে, সেক্ষেত্রে অন্য পণ্য বা নির্ভরতা আমাদের একেবারেই গার্মেন্টসের উপর, সেদিকে কি আমরা যথেষ্ট নজর দিচ্ছি বলে আপনার মনে হয় না? এখানে আসলে রপ্তানি বহির্মুখীকরণ দরকার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ধারণাটাও ভুল যে আমরা যখন গার্মেন্টস বলি, গার্মেন্টস এক কথাই বলি, কিন্তু এটার ভেতরে কিন্তু অনেক পণ্য আছে, এইখানেও কিন্তু ডাইভার্সিফিকেশনের সুযোগ আছে। কারণ আজিম ভাই আমার সাথে একমত হবেন যে গার্মেন্টস পণ্যের মধ্যেও আমাদের দেখা যাবে যে 10 ডিজিট লেভেলে হয়তো 10টা 12টা পণ্যের মধ্যেই আমাদের বেশিরভাগ গার্মেন্টস আমদানিটা হচ্ছে, গার্মেন্টসের যে আয়টা। কাজেই ডাইভার্সিফিকেশন দুইটা দৃষ্টিতে দেখতে হবে, একটা হচ্ছে উইদিন গার্মেন্টসের ভিতরে আমরা কি করে আরো নতুন পণ্যকে প্রমোট করতে পারি, নতুন মার্কেটকে প্রমোট করতে পারি, আরেকটা হচ্ছে গার্মেন্টসের বাইরে যেসব খাত সেখানে কি করে ডাইভার্সিফাই করতে পারি। সেই ক্ষেত্রে যেমন আমরা ডাইভার্সিফাই করার জন্য আমাদের একটা মেকানিজম হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ। ক্যাশ ইনসেন্টিভে এখন যে পরিমাণ টাকা দেয়া হয় সেই টাকাটার কিন্তু বেশিরভাগই চলে যায় টেক্সটাইলের মাধ্যমে গার্মেন্টসে, অথচ ওনাদের কিন্তু আমি যেটা ফিল করি যে ক্যাশ ইনসেন্টিভের থেকেও গার্মেন্টসের জন্য ভালো হতো এই মুহূর্তে ওনারা যেটা বললেন অ্যালায়েন্স অ্যাকর্ড সব মিলিয়ে যে একটা ফ্যাক্টরিগুলোর উন্নয়নে যে ভূমিকা রাখতে হবে, একটা ফ্যাক্টরির পেছনে 2.5 কোটি থেকে 5 কোটি টাকা খরচ করতে হবে, ওনার পক্ষে কিন্তু হঠাৎ করে ইনভেস্টমেন্টটা করা সম্ভব নয়। সেটার জন্য যদি সরকারের থেকে কথা উঠেছে কিন্তু একটা ফান্ড দরকার যেখান থেকে ওনারা লো কস্ট লোন নিতে পারে। ক্যাশ ইনসেন্টিভে ওনারা যেটা পান টেক্সটাইল সেক্টরের মাধ্যমে, সেটা যদি ওইখানে অর্ধেক করে বাকি টাকাটা দিয়ে এরকম একটা ফান্ড তৈরি করা হয়, সেটার সাথে আরো কিছু টাকা যোগ দিয়ে, তাহলে কিন্তু সেটা গার্মেন্টস সেক্টরকে অনেক উপকার করবে। এবং আমি মনে করি যে তখন ডাইভার্সিফিকেশনেও সহজ হবে আমরা যদি ছোট ছোট খাতগুলোকে ক্যাশ ইনসেন্টিভ দিই, নতুন খাতকে ওরা এগিয়ে আসলো এবং পুরনো খাত এস্টাবলিশ খাত যারা তাদের নিড বেসড আমরা তাদেরকে সাপোর্ট দিতে হবে। যেমন ওনাদের এখন ফ্যাক্টরি পরিবেশ ইমপ্রুভ করা দরকার, ওনাদের দরকার ইনফ্রাস্ট্রাকচার, ওনাদের দরকার হচ্ছে এখন রাজনৈতিক স্থিতিশীলতা ভীষণভাবে দরকার। আমার মনে হয় ওই জায়গাগুলোতে এই লো কস্ট ফান্ড যে কথা বলছেন ডক্টর নাজরিন বলছেন, এইখান থেকে হলে অ্যালায়েন্স এবং অ্যাকর্ডের কথা অনুযায়ী যেসব ইকুইপমেন্ট কিনতে হবে, ফায়ার ইকুইপমেন্ট কিনতে হবে, সেখান থেকে আপনাদের সহজলভ্য হবে কিনা যদি এই জাতীয় নতুন ফান্ড তৈরি হয়? হ্যাঁ, আমাদের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে এটা একটা অন্যতম চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্থিরতা যেটা আছে এখানে যদি আমাদের একটা ফান্ড বরাদ্দ করা হয়, উনি যে কথা বললেন কিন্তু প্রথমে ক্যাশ ইনসেন্টিভ ওখানে হয়তো কমে যাবে, সেখানে আপনাদের আমি আপনাকে বলি 3200 ফ্যাক্টরি আমার আছে, অ্যাক্টিভ ফ্যাক্টরি। 3200 ফ্যাক্টরিতে এই আমার সংস্কার করতে, আমার বিল্ডিং সংস্কার, ফায়ার ডোর, হাইড্রেন, এইসব স্প্রিংলার আনতে আমার 5 কোটি টাকা মতো এভারেজে আমার দরকার প্রত্যেকটা ফ্যাক্টরি, এভারেজে 3200 ফ্যাক্টরি। এখানে আমার 16,000 কোটি টাকা মতো হয়। বাজেটে একটা গতবার আমরা বলেছিলাম বাজেটে একটা ফান্ড বরাদ্দ রাখার জন্য, যার প্রয়োজন সে নিবে,
সহজ শর্তে অল্প সুদে আচ্ছা দীর্ঘমেয়াদী আমি এটা পে ব্যাক করে দিলাম। কিন্তু একটা ফান্ড রাখা দরকার। এই আমি ওনার কথা একেবারে একমত যে ক্যাশ ইনসেন্টিভ বা এইটা সেটা আমাদের প্রয়োজন নেই। আমাকে অবকাঠামোগত উন্নত করেন, আমাকে একটা ফান্ড রাখেন যেখানে আমার ফ্যাক্টরিগুলো আমরা সংস্কার করতে পারি অল্প সুদে, যেখানে সবগুলো ফ্যাক্টরি দেখবেন আবার দাঁড়িয়ে যাবে, নতুন ফ্যাক্টরি আসবে, গ্রিন ফ্যাক্টরি হচ্ছে আমাদের অনেকগুলো পৃথিবীতে। আমি বলবো যে 2016-এর ভিতরে 150 গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে হয়, পৃথিবীতে কোথাও নেই। আচ্ছা তো আমরা যদি ওখানে যদি আপনি সাপোর্ট আমাদের দেন তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক এগিয়ে যাব, অনেক এগিয়ে যাব। আপনি দেখেন $31 বিলিয়ন ভিতরে আমার আর্মি সেক্টরে দেওয়া হয়েছে $37 বিলিয়ন টার্গেট, $4 বিলিয়ন বাদ বাকি রেস্ট সব। রাইট। তো সেখানে যদি আমাকে শুধু মনে করেন এই একটা বোঝা মনে করে কিংবা আমাকে বিভিন্নভাবে রাজস্ব দিতে হয়, চাপিয়ে রাখা হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু পারবো না। সেটা সম্ভব না। ধন্যবাদ জনাব আজিম। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি রপ্তানি আয় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজরিন আহমেদ। ডক্টর নাজরিন আহমেদ এবং জনাব শহীদুল আজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর আহমেদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছিলাম, আমরা যদি গার্মেন্টসের বাইরে চলে আসি একটু, আর অন্য যেসব প্রোডাক্টস আছে কথা বলছে, সেগুলোর কি অবস্থা এই যে এই সময়ের মধ্যে তাদের পারফরমেন্সটা কেমন আপনি বলতে পারেন? এখানে দুটো বিষয়, একটি হচ্ছে যে ওভারঅল সব ধরনের সেক্টর যদি দেখি, কারণ আমাদের অনেক আইটেম রপ্তানি হয়, যেটা হচ্ছে যে 80% গার্মেন্টস বা 80-এরও বেশি আছে, আর তার বাইরে হচ্ছে আরো বেশ কিছু খাত আছে। এবং সেগুলোর মধ্যে আবার দ্বিতীয় বিষয়টি হচ্ছে সেগুলোর মধ্যে সরকার কিন্তু কিছু রপ্তানি উন্নয়ন যে পলিসিটা, সেখানে কিছু থ্রাস্ট সেক্টর বলে দেয় যে সেক্টরগুলোর থেকে আশা করে যে সেগুলো গ্রো করবে। সেরকম যদি দেখি, যেমন আমাদের চামড়া শিল্প আছে, আমাদের প্লাস্টিক শিল্প আছে, এগুলো যদি দেখি তাহলে দেখবেন যে আমাদের চামড়া রপ্তানি কিন্তু ভালো না পারফরমেন্স। এটা অনেক দিন থেকেই কিন্তু খারাপ হচ্ছে, গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস থেকে ধরে হাজারীবাগের থেকে আমাদের ট্যানারি শিপ করা হয়েছিল, ওখানে একটা ইউরোপিয়ান ইউনিয়নটা বার রয়েছে। হ্যাঁ, ওখানে যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান যেটা, সেটা নিয়ে একটা সমস্যা আছে। সেক্ষেত্রে দেখবেন যে আবার চামড়ার যে জুতা অর্থাৎ লেদার ফুটওয়্যার যেটা, সেটা কিন্তু বেশ ভালো করছে। অর্থাৎ চামড়াজাত অন্য পণ্য নয়, চামড়ার জুতো বেশ ভালো করছে। আমাদের দেখবেন পাট ভালো করছে না, কিন্তু পাটজাত পণ্যের রপ্তানি ভালো। কিছু ছোট ছোট সেক্টর উঠে আসছে, তার মধ্যে যেমন কসমেটিক্স, যেটার এখন আশেপাশের অনেক দেশে কিন্তু আমাদের বাংলাদেশের কসমেটিক্সের বেশ চাহিদা, এবং আফ্রিকার কান্ট্রিতে কিন্তু অনেক চাহিদা, এবং এই জায়গাগুলো ছোট ছোট সেক্টরগুলো কিন্তু গ্রো করছে। আমরা পেপার প্রোডাক্ট গ্রো করতে, প্রিন্টিং এটাকে লাইনে গ্রো করতে চেয়েছিলাম, ওটা কিন্তু খুব গ্রো করে নাই। যেটা হচ্ছে যে যেটা ওনারা বললেন যে গার্মেন্টসের নিজেরই কিন্তু দেখা গেছে যে টার্গেট যেটা ছিল, ওনারা গ্রো করেছেন গত বছরের তুলনায়, কিন্তু টার্গেট যেটা ছিল ওটা কিন্তু ওনারা করতে পারেননি। ফলে দেখা যাচ্ছে যে অন্য শিল্পগুলো যাদেরকে আমরা খুব থ্রাস্ট সেক্টরও মনে করছি, তাদের সবার পারফরমেন্স কিন্তু খুব ভালো নয়। ওয়ারএস যে সেক্টরগুলো অত থ্রাস্ট সেক্টরের মধ্যে পড়ে নাই, কিন্তু অনেক ছোট ছোট সেক্টর কিন্তু উঠে আসছে। তো এখানে এখন প্রশ্ন দাঁড়ায় যে গার্মেন্টসের ডাইভার্সিফিকেশন যেমন দরকার, সেই ক্ষেত্রে যেসব খাতে ওনারা ভালো করতে পারেন, বিশেষ করে মার্কেটে যাওয়ার জন্য নতুন নতুন, সেখানে একটা দরকার যে আমার সেই আমেরিকার ইউরোপে তো যাবই, ঠিক আছে, নতুন নতুন বাজার, যেমন উনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ব্রাজিলে ওনারা কিন্তু এখন অনেক ভালো করছেন, চায়নায় আমরা এখন অনেক ভালো করছি। ঠিক সেইভাবে অন্য প্রোডাক্টগুলো যেগুলো ছোট ছোট প্রোডাক্ট এখন উঠে আসছে, আমি মনে করি সেসব জায়গায় প্রণোদনা দেওয়া উচিত, যে সেই সেক্টরগুলো যেমন সেখানে খুব বেশি খরচ হবে না, সেক্টর ছোট তো ওগুলা বের হয়ে আসতে উপরে উঠে আসতে পারে। ধন্যবাদ জনাব আজিম। আপনাকে জানতে চাচ্ছি যে আমরা শুধু গার্মেন্টস পণ্যের কথাই বলি, সেইখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কি অবস্থা, আসলে সেইখানে আসলে কতটা করেছেন বা আরো সুযোগ আছে কিনা? গার্মেন্টসে আমরা ভ্যালু অ্যাডিশনে যেতে পারি, জি, যেগুলো আমাদের সচরাচর দেখা যায় আমরা কনভেনশনাল আইটেমগুলো করি, বেসিক আইটেমগুলো। এখন ভ্যালু অ্যাডিশন যত বেশি হবে, আমার কোয়ান্টিটি কম হবে, অ্যামাউন্ট বাড়বে, মূল্য বাড়বে। এগুলো আমাদের করা বেশি প্রয়োজন। স্যুট আছে, লিঞ্জারি আছে, এসব কিন্তু আমাদের অনেক নিচে পড়ে আছে। এগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন আপনাদের, আমরা যদি গভর্নমেন্টের সাপোর্ট পাই, এখানে $50 বিলিয়ন আমরা খুব এটা জাপানেও এক্সপোর্ট করছেন, কিন্তু জাপান কিন্তু খুব চুজি, জাপান কিন্তু সহজে যে কোনো পণ্য কেনে না, ওনারা কিন্তু জাপানে খুব ট্রিমেন্ডাস ভালো এক্সপোর্ট। আমরা যদি জাস্ট একটু আমাদের গভর্নমেন্ট সাপোর্ট পাই, এইখানে এই যে হাই এন্ড প্রোডাক্ট যদি আপনি তৈরি করতে চান, বাধাটা কোথায়, সমস্যা কোথায়? এখানে আমাদেরকে এখন কি বলবো, 5 বছর ধরে আমাদের বিনিয়োগ নেই।
গ্যাস নেই, এটা নেই, সেটা আমাদের কিভাবে করবে? যে এক্সপানশনে যাবে সে কিভাবে নিশ্চিত পাবে যে আমার টাকাটা ঘরে আসবে? সে কিন্তু রিস্ক নিচ্ছে না। তা আমাদের এইসব জিনিস আমাদের দেখতে হবে। আমাদের জাতীয়ভাবে আমাদের পলিসি মেকিং যারা করে তাদের মাথায় জিনিসটা থাকতে হবে। আমি কয়েকদিন আগে বলে আসলাম, আমাদের 8% আমাদের সারে আমাদের গ্যাস চলে যায়, যেখানে অনলি 5% লাগে আমার আরএমজি সেক্টরে। সারটা তো আপনি ইম্পোর্ট করে আনতে পারি। সার থেকে যদি 2-3% আমি যদি আবার আরএমজিতে যোগ করতে পারি, এখানে সেটা করা হয়। সার কারখানা বন্ধ রেখে বিদ্যুৎ উৎপাদনে 44 লক্ষ আমার শ্রমিক আছে, 5% গ্যাস নিয়ে আমি করি। আবার 2-3% যদি আমাকে বাড়িয়ে দেওয়া হয়, 20 লক্ষ শ্রমিক আমার কর্মসংস্থান হবে, আমার ইনভেস্টমেন্ট বাড়বে। এই যে আমি যে সুট ফ্যাক্টরি করবো, লিঞ্জারি করবো, সেগুলিতে আমার গ্যাস ছাড়া কিন্তু হবে না, আমাকে দিতে হবে। দিলে কিন্তু ভ্যালু এডিশনের দিকে যে আমরা যদি যাই, দেখবেন আমরা সেক্ষেত্রে বাজেটে কি আপনার কোনো কাছে আশা করেন এই সামনে যে বাজেট আসছে? আমরা অলরেডি আমরা ইতিমধ্যে বলেছি, আমাদের বাজেট প্রস্তাবনায় আমাদের আছে, যেটা আমরা বেশ কিছু পয়েন্ট ওনারা বলেছি। যে কিছুক্ষণ আগে ডক্টর নাজিম বলছিলেন যে আমাদের এই সেক্টরে একটা স্পেসিফিক টাইম ধরে দেওয়া উচিত। এই 3-5 বছরের ভিতরে আমরা অবকাঠামোগত এই উন্নতি করলাম, বিনিয়োগ করার জন্য এগুলো তোমাদের নিশ্চয়তা দিলাম, এরপর থেকে আমরা ট্যাক্স দেওয়া শুরু করবো যত পারি, আমাদের কোনো আপত্তি নেই। বাট আমার মনে হয় আসলে যে একটা পলিসি থাকা উচিত ফর গার্মেন্টস কে আমরা কোথায় নিতে চাচ্ছি। এই যে আমাদের স্ট্রেংথ কিন্তু এইখানে প্রতি বছর তো হবে হাঁটি, হ্যাঁ, এই যে এই বছর আমি এই কর নিব, আবার সামনের বছর এটা নিব না, পরের বছর এটা হওয়াটা আসলে উচিত নেই। ওনারা একজনের জানা উচিত যে আগামী 5 বছরে সরকার আমাকে এই বেনিফিট দিবে এবং আমার কাছে আমাকে এই পর্যন্ত যেতে হবে এবং আমাকে এইটুকু ট্যাক্স দিতে হবে। এইটা যদি স্পষ্ট করে, এবং যেহেতু এই সেক্টরটা অনেক বড়, 80% এক্সপোর্ট দিচ্ছে, এখানে রেগুলার এক্সপোর্ট পলিসির বাইরে যে আমি মনে করি যে গার্মেন্ট সেক্টরের জন্য একটা আলাদা করে, আমি ঠিক পলিসি বলবো না, একটা প্যাকেজ বলবো, যে এটা প্যাকেজ মানে প্রণোদনা না, প্যাকেজের মধ্যে থাকবে যে সরকার তাদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিবে। সুযোগ সুবিধা বললে সবাই মনে করে ক্যাশ দিবে, ইটস নট দ্যাট। ওনারা যেটা ডিমান্ড করে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে তার যে ধরনের, যেমন গ্যাস, তার ইনফ্রাস্ট্রাকচার, তার ল্যান্ড, এগুলো কিভাবে দিবে। দ্বিতীয় হচ্ছে যে সেটার প্রেক্ষিতে ওনারা কি দিবেন ওই প্যাকেজে, সেটাও থাকতে হবে, এবং তারপর সরকার তারপরে ওনাদের কাছ থেকে ট্যাক্স কোন জায়গায় কিভাবে নেবেন। এই ধরনের একটা যদি অ্যাটলিস্ট 5 বছরের একটা পরিকল্পনা থাকে, আমরা কিন্তু এই সেক্টরের ভেতরে ডাইভার্সিফাই করে এবং এর মাধ্যমে অনেক সহায়ক শিল্প যেগুলো ব্যাকওয়ার্ড লিঙ্ক, এগুলার এগিয়ে নিয়ে আমরা অনেক দূর যেতে পারবো। আমরা কিন্তু আর্থিক প্রণোদনা চাই না, আমি একেবারে এর ঘোর বিরোধী। আমাকে কোনটা দিতে হবে? আমার যেটা আছে উৎসকর, যেটা 0.30% আছে, আমি 100% এফওবি অ্যামাউন্টের উপরে দিই। সেটা আমি শুনছি যে বাড়িয়ে দেওয়া হবে 0.80%, যেখানে 3 মাস আমাদের কোনো ব্যবসা হয়নি, আমাদের ব্যবসাটা ভিয়েতনামে চলে গেছে, ওদের গ্রোথ হয়ে গেছে প্রায় 18-19%, যেখানে আমি 2% নিয়ে আমরা যুদ্ধ করি। সেখানে সোর্স ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে, ইনকাম ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে, এটা করা হবে, সেটা করা হবে, তাহলে কিন্তু আমাদের দেখবেন যে আপনি বলছিলেন যে গ্যাস দেওয়ার একটা নিশ্চয়তা থাকা উচিত। সেক্ষেত্রে এখন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বলা হয়েছিল যে মুন্সিগঞ্জ একটি চলছে, সেইখানে যদি যায় তাহলে হয়তো সরকারের সহজ হবে যে একটা অঞ্চলে ওখানে দেওয়া হলো গ্যাস, মানে সেক্ষেত্রে ওইখানে কাজ করতে লাগিয়েছে। মুন্সিগঞ্জ যাবো, সেটা একটা বিরাট পরিকল্পনা, যেখানে কাজ চলছে, এটা হবে, ফিজিবিলিটি হয়ে গেছে, আমরা খুব আশাবাদী। কিন্তু আমার যে ছোটখাটো ফ্যাক্টরি ঢাকা শহরে আছে, সেগুলো ফ্যাক্টরি যদি ট্রান্সফার করতে হয়, আমার তো ওয়ান স্টপ সার্ভিস দরকার। আমার গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা দিতে হবে, আমি গেলেই পাবো। তো আমরা এটা নিশ্চয়তা পাই না, এই জন্য অনেকগুলো ফ্যাক্টরি ঢাকায় পড়ে আছে। আমাদের একটা কনসলিডেটেড একটা পরিকল্পনা দরকার, কারণ একজন ঢাকায় ফ্যাক্টরি বন্ধ করে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য প্ল্যান করেন, কিন্তু সকালবেলা করে বিকালবেলা উনি যেতে পারছেন না, ওনাকে আগে থেকে নিশ্চিত হতে হবে যে ওখানে যে আমি সার্ভিসগুলো পাচ্ছি। আমার মনে হয় যে একটা পরিকল্পনা যদি কনসলিডেটেড থাকে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উৎসে কর বাড়ানো কেন, অনেক বাড়ানো যেতে পারে ওনাদের কাছে, কিন্তু এই বছর এটা করা ঠিক হবে না। এই বছর এটা করা ঠিক হবে না, কারণ এই বছর অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে, এটা সরকার অবগত আছে। কিন্তু ওনাদেরকে যদি এরকম একটা প্ল্যান দেওয়া হয় যে আমি তোমাকে আগামী বছর এই সুযোগ সুবিধাগুলো যেটা পাচ্ছ সেটা, এবং বাড়তি যা যা দরকার, যেমন অ্যালায়েন্স অ্যাকর্ডের ভিত্তিতে ফ্যাক্টরি উন্নয়নের জন্য আমি তোমাকে এভাবে হেল্প করছি, এবং আগামী আমি এইটুকু দিব, এবং এরপরে আমি তোমার কাছ থেকে এই ট্যাক্স নিব, তখন আমি বাড়াবো। দেন তখন কিন্তু ওনারা আর বললে লাভ হবে না, বিকজ ইফ দে আমাদের কোনো অসুবিধা নেই, এভাবে যদি পলিসিগতভাবে দেওয়া হয়, টাইমটা বেঁধে দেওয়া হয়, তা আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু আমি বারবার বলি, আমি ক্যাশ ইনসেন্টিভ আমাদের প্রয়োজন নেই।
আপনার সাথে আমার অবকাঠামোগত অবকাঠামো উন্নয়ন দেন, সাহায্য চান, শুধু। আমাকে আমার যেটা আছে সেটাকে বাড়াবেন না, উৎসকর যেটা আছে আপনি জাম করে 0.80 পাবেন, এটা করে আমি বাস্তব যুক্তি খুঁজে পাই না অ্যাকাউন্টটা। এই বছর বাড়ানো যেতে পারে না, বাড়িয়ে সামনের বছরগুলোতে যখন ওনাদেরকে কিছু সুযোগ সুবিধার, আমি বলছি ক্যাশ ইনসেনটিভ না, আমি ওইটার আসলে এতে না, আমার মনে হচ্ছে যে ওনাদেরকে যদি এখন অ্যালায়েন্স অ্যাকর্ডের ভিত্তিতে তাদের ফ্যাক্টরি উন্নয়নের জন্য একটা ফান্ড দিয়ে এবং আগামীতে ওনারা যেখানে যেতে চান সেই প্রতিজ্ঞার ভিত্তিতে সরকার একটা ট্যাক্সের প্ল্যান। ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ, ধন্যবাদ জনাব শহীদুল আজিম। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা এই নিয়ে আবার কথা বলবো আপনার সাথে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।